বন্যা পরবর্তী আর যে রোগ ব্যাধি দেখা যায় তার মধ্যে বিভিন্ন স্কিন ম্যানিফেস্টেশন থাকতে পারে। এগুলো সচরাচর আমরা বিভিন্ন বন্যার সময় চারপাশে কন্টামিনেটেড ওয়াটার থেকে অনেক বেশি, এর জন্য বিভিন্ন অনেক সময় হাত পা পানির মধ্যে অনেকক্ষণ পানির সংস্পর্শে থাকে। এর পরবর্তীতে বিভিন্ন ফাঙ্গাল বা ভাইরাল ইনফেকশন হতে পারে। এগুলো অনেক সময় সেলুলাইটিস বা অ্যাবসেসে রূপান্তরিত হতে পারে। এই জন্য অবশ্যই অ্যান্টিব্যাকটেরিয়াল ক্রিম বা অয়েনমেন্ট এগুলো ব্যবহার করতে হবে। এছাড়া টিনিয়ার প্রাদুর্ভাব অনেক বেশি বেড়ে যায়। দাঁত যেটা টিনিয়া যদি দেখা যায় তাহলে অবশ্যই অ্যান্টিফাঙ্গাল টপিক্যাল, কোনো কোনো সময় যদি দরকার হয় এক্সটেন্সিভ ডিজিজ যদি হয় তাহলে সেক্ষেত্রে সিস্টেমিক বা মুখে অ্যান্টিফাঙ্গাল শুরু করতে হবে। স্ক্যাবিস অনেক বেশি কমন বন্যা পরবর্তী সময়, কারণ মানুষ যখন বন্যা পরবর্তী সময় ডিসপ্লেসমেন্টের শিকার হয় তখন অনেক ক্রাউডেড এরিয়ার তৈরি হয় আশ্রয় কেন্দ্রে। বন্যা আশ্রয় কেন্দ্রে অনেক মানুষ কাছাকাছি থাকে, এই জন্য স্ক্যাবিস অনেক বেশি কমন। একজন থেকে আরেকজনে ছড়ায় পড়তে পারে। দেখা যায় যে পাশাপাশি অনেকের স্ক্যাবিস হতে পারে। স্ক্যাবিস বোঝার একটা উপায় আছে, সেটা হচ্ছে যে সচরাচর মানুষের আঙ্গুলের যে ফোল্ড গুলা ইন্টারডিজিটাল ফোল্ড বলে বা ইন্টারডিজিটাল ওয়েব, এইগুলাতে স্ক্যাবিসের লেশনটা দেখা যায়। রাতের দিকে চুলকানিটা বেড়ে যায় এবং আশেপাশে আরো অনেকের দেখা যায় যে একসাথে অনেক মানুষকে অ্যাফেক্ট করে। স্ক্যাবিস সাসপেক্ট করলে পারমেথ্রিন 5% লোশন সচরাচর রাতের দিকে চেহারা ফেস ছাড়া গলা থেকে পা পর্যন্ত রেখে মেখে সকালে গোসল করে ফেলতে হবে। একইভাবে 7 দিন পরে আবার রিপিট করতে হবে একই প্রসিডিওর। পরিবারের সবাইকে এই চিকিৎসা দিতে হবে এবং পেশেন্টের যে ব্যবহৃত কাপড় চোপড় বেডশিট সবকিছুই গরম পানিতে ধুয়ে ফেলতে হবে। এছাড়া বন্যা পরবর্তী সময় রেসপিরেটরি বিভিন্ন সমস্যাগুলো অনেক বেশি দেখা যায়। একই রকম বন্যা পরবর্তী আশ্রয় কেন্দ্রে যখন মানুষ থাকবে রেসপিরেটরি ড্রপলেটের মাধ্যমে ইনফেকশন ছড়াবে। এর ফলে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট সমস্যাগুলো বেশি দেখা যায়। আপার রেসপিরেটরি ট্র্যাক্ট সমস্যার কথা যদি আমরা চিন্তা করি তাহলে পেশেন্টের ইনফ্লুয়েঞ্জা লাইক সিমটমগুলো হতে পারে, ভাইরাস দিয়ে হয়ে থাকে। এই জন্য এগুলো সচরাচর জ্বর সর্দি কাশি এই প্রোগ্রামগুলো নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে। জ্বর থাকবে না কিন্তু সর্দি কাশি, নাক দিয়ে পানি পড়া এগুলো থাকতে পারে। আর অনেক সময় সাইনোসাইটিস থাকতে পারে, পেশেন্টের জ্বর থাকতে পারে, মাথা অনেক ব্যথা থাকতে পারে, এক পাশে বা দুই পাশে অনেক বেশি মাথা ব্যথা থাকতে পারে, জ্বর থাকতে পারে। এগুলো সচরাচর সেলফ লিমিটিং আপার রেসপিরেটরি ট্র্যাক্ট সিমটোমেটিক ট্রিটমেন্ট দিতে হবে। কিন্তু ভয়ের যেটা অ্যালার্মিং সেটা হচ্ছে যে লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট বা নিউমোনিয়া, লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন বা নিউমোনিয়া যদি হয়। লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনের মধ্যে যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে নিউমোনিয়া। নিউমোনিয়াতে পেশেন্ট সচরাচর আমাদের কাছে আসবে যে হাই গ্রেড ফিভার থাকবে, সাথে চিলসেন রাইগল মানে কাঁপুনি দিয়ে জ্বর আসতে পারে। পেশেন্টের কাফ থাকবে, কাশি থাকবে। প্রথম দিকে সেটা নন প্রোডাক্টিভ থাকবে কিন্তু আস্তে আস্তে প্রোডাক্টিভ কাফ আসবে এবং বুকে ব্যথা থাকবে। পেশেন্ট যখন জোরে শ্বাস নিতে যাবে তখন বুকে ব্যথা লাগবে। এটাকে বলা হচ্ছে প্লুরাইটিক টাইপ অফ চেস্ট পেইন। অনেক সময় শ্বাসকষ্ট করতে পারে। নিউমোনিয়া যদি আমরা সাসপেক্ট করি তখন পেশেন্টকে অ্যান্টিবায়োটিক শুরু করতে হবে। আমরা ক্লিনিক্যাল প্র্যাকটিসে সচরাচর অ্যামোক্সিসিলিন আর ক্লাভলিনিক অ্যাসিডের কম্বিনেশন দিয়ে শুরু করা হয়। এছাড়া সাথে একটা অ্যান্টিহিস্টামিন হয়তো রাখা হয় পেশেন্টের কাশির জন্য। তবে অবশ্যই এগুলা এই সিমটমগুলো যদি দেখা যায় তাহলে পার্শ্ববর্তী চিকিৎসা কেন্দ্র থেকে দেখিয়ে তারপরে অ্যান্টিবায়োটিক শুরু করতে হবে।